আমরা ফিরে আসছি আমাদের WBCS বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অন্য গ্রুপের কোনো পরীক্ষা বা আমরা যদি PSC মিসলেনিয়াস দিই বা আমাদের রেলের NTPC দিই, সেখানে একটা বড় চ্যাপ্টার হচ্ছে আমাদের এই কনস্পিরেসি কেস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে কনস্পিরেসি কেস একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সেখানে এমন এমন কিছু কেস রয়েছে যে কেসের উপরে আমাদের অনেক অনেক প্রশ্ন হয়, তাই তো? যেমন খুব কমন হচ্ছে আলিপুর কনস্পিরেসি কেস। আমি এখানে আলিপুর কনস্পিরেসি কেস বলবার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, বা এই এপিসোড বা তার পরের এপিসোডে। কিন্তু আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কনস্পিরেসি কেসকে বেছেছি, যার আগে আমরা দেখব যে এই ওপরে ক্লাস খুব 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 কম হয়েছে বা খুব রেয়ার, মানে হয়নি বলতে পারো। সেটা হচ্ছে আমাদের এই কাকুরি কনস্পিরেসি কেস। তাহলে এই কাকুরি কনস্পিরেসি কেসটা বলবার আগে আমাদের কতগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হবে যে এই কনস্পিরেসি কেসটা যখন শুরু হয় তার আগে কতগুলো রিভলিউশনারি অর্গানাইজেশন কাজ করতে শুরু করেছিল। যেমন আমরা জানি যে 1924 সালে আমাদের তৈরি হয়েছিল একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যার নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন। তাই তো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি এটা 1928-এ তৈরি হয়েছিল। একটু ফ্ল্যাশব্যাকে যাব। আর তারও আগে 1926-এ আমরা দেখেছিলাম নওজোয়ান ভারত সভা তৈরি হয়েছিল। আর তারও আগে 1924-এ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। এবার তিনটে দল বলার একটা বিশেষ কারণ আছে, তিনটে দলেরই গুরুত্ব ছিল। প্রথমে 1924-এ যেটা আমাদের তৈরি হয়েছিল HR-এ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ওটা কিন্তু মেনলি কানপুরে তৈরি হয়েছিল, তাই তো? কানপুর। এবং তিনটে লোক এখানে ইনভলভ ছিল। একজন ছিলেন রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিলের সঙ্গে ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল, এবং শচীন্দ্রনাথ সান্যালের সঙ্গে 3 নম্বর লোকটি যিনি ছিলেন, সেই ভদ্রলোক হচ্ছে, সত্যি কথা বলতে গেলে এই ভদ্রলোকের নামটা সবসময় দেওয়াও হয় না, আমি তার সম্পর্কে একটু বলে রাখি। এবং সে একটা খুব লং টার্ম আমাদের জেল খেটেছিল, ঠিক আছে? এবং এনাকে পরবর্তীকালে এনার একটা বইকে কেন্দ্র করে অনেক কিছু জানা গেছিল এই কেসটা সম্পর্কে। সেই ভদ্রলোক হচ্ছেন যোগেশচন্দ্র চ্যাটার্জি। বেশ, দেখা যায় যেটা অনেক ক্ষেত্রে এই দুটো নাম দেয় না, রামপ্রসাদ বিসমিল, শচীন্দ্রনাথ সান্যাল দেয় না, কেবলমাত্র যোগেশচন্দ্র চ্যাটার্জি দেয়, এবং স্টুডেন্টরা হতবাক হয়ে যায়, স্যার এই নাম তো প্রথম শুনছি, দেখিনি তো। এটাকেই তখন কিন্তু অ্যান্সার নেয়। বিশেষ করে উত্তরপ্রদেশ PSC-তে দিয়েছিল, এখানে যেখানে যোগেশচন্দ্র চ্যাটার্জি ছিল, বিসমিল আর সান্যাল ছিল না। এরা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছিল এবং এদের সাড়া দেওয়ার উপর নির্ভর করে আমরা দেখতে পাই 1925-এ একটা ঘটনা ঘটে। এবং 25 সালের ঘটনাটা বলবার আগে আরেকজন ব্যক্তির কথা বলে রাখতে হবে, যিনি হচ্ছেন চন্দ্রশেখর আজাদ। যে চন্দ্রশেখর আজাদ আমাদের এই দলটার হয়েও কাজ করেছিল, মানে HR-এ নওজোয়ান ভারত সভা, ভগৎ সিং এর দলেও কাজ করেছিল, এবং
যখন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়, তার ফাউন্ডার উনি ছিলেন, আজাদি ছিলেন ফাউন্ডার। ক্লিয়ার? এবার আমরা মূল ঘটনাটা যাব, সেটা কি হয়েছিল। এই যে ওপরের যে দলটা আমাদের এইচআরএ, এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন একটা বড় রকমের স্টেপ নেয়। যে স্টেপটা নেওয়ার আগে যে কনস্পিরেসিটা হয়েছিল, তাদের মধ্যে এই মাস্টার মাইন্ডের মধ্যে ছিলেন হচ্ছে অবশ্যই আমাদের আজাদ, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, রোশনলাল সিং, আশফাক উল্লাহ খান, এরা সবাই মিলে, রাজেন্দ্র রায় তো অবশ্যই ছিলেন, এরা সবাই মিলে যেটা করেছিলেন সেটা হচ্ছে ঠিক করেন একটা গভর্নমেন্ট ক্যাশ ট্রেজারি, এটা একটা গাড়িতে উঠে যাবে, যে গাড়িটা অবশ্যই ডাউন গাড়ি ছিল। এবং এটাও মনে রাখবে, ওটা আমাদের মূল ডেস্টিনিটা ছিল আমাদের মিরাট থেকে সাহারানপুর। এই মিরাট থেকে সাহারানপুর যাওয়ার সময় একটা জায়গায় বড় জায়গায় হল্ট করবে। এই বড় যে জায়গাটায় হল্ট করবে সেই জায়গাটা ছিল কাকুরি, এবং যেটুকু সময় পাবে তার মধ্যে ওরা উঠে নিয়ে ওখানে গার্ডকে প্রয়োজনে গুলি করবে এবং ক্যাশ ট্রেজারি নেমে যাবে। এবং এই যে গার্ডকে গুলি করে ক্যাশ ট্রেজারি নিয়ে যখন নেমে গেল, এই ডাকাতির ঘটনাটা ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় ধরপাকড় শুরু হলো। চন্দ্রশেখর আজাদ, এই সময় চন্দ্রশেখর আজাদ তোমার কুইক সিলভার একটা ছদ্মনাম নিয়ে পালিয়ে যায় এখান থেকে, এবং যারা ছিল তাদের মধ্যে এই গ্রুপটা ধরা পড়ে যায় 1925, যার মধ্যে আমি নামগুলো লিখে রেখে দিয়েছিলাম। বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাক উল্লাহ খান, রোশনলাল সিং ছিলেন প্রধান। এবার এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বিপ্লবী ছিল। ঘটনাটা এমন একটা জায়গায় গেল যে এটাকে বাঁচাবার, এই বিপ্লবীদের বাঁচাবার জন্য খুব ভালো উকিলের দরকার ছিল। শুনলে আশ্চর্য হয়ে যাবে, যেটা যোগেশচন্দ্র চ্যাটার্জির লেখা থেকে পাওয়া যায়। প্রথমে এই যে পাবলিক প্রসিকিউটর জগৎ নারায়ণ মোল্লা, এনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে সে যেন ওদেরকে ডিফেন্ড করেন। কিন্তু উনি সমস্ত কিছু শোনার পরে এতটাই ক্ষিপ্ত হন, তখন বলল না, আমি এ কাজ করব না, ওদের যাতে শাস্তি হয় সেই ব্যবস্থাই করব। আলটিমেটলি তখন একজন তরুণ, বলতে পারো লয়ার, যার নাম ছিল গোবিন্দ বল্লভ পান্ত, তাকে দায়িত্ব দেওয়া হয়, বা সে নিজেই ইনিশিয়ালি কাজটা করতে এগিয়ে আসে। শুরু হয়ে যায় 1925-এ কাকুরি কনস্পিরেসি কেস। আমি তোমাদের সকলকেই বলে রাখি, যে জায়গায় কোনো ডাকাতি, কোনো খুন, ঠিক আছে, বা কোনো হত্যাকাণ্ডের চেষ্টা যাই হোক না কেন, সেই জায়গাটার, সেই অঞ্চলের ওপরই আমাদের কেসটা ওঠে। তো যেহেতু কাকুরি স্টেশনে ঘটনাটা ঘটেছিল, তাই এর নাম কিন্তু কাকুরি কনস্পিরেসি কেস। তাহলে গোবিন্দ বল্লভ পান্ত ডিফেন্ড করতে এলেন, জগৎ নারায়ণ মোল্লা তার বিপরীত দিকে, এবং শুরু হলো এই কেস। এবং এই কেস চলতে চলতে একটা জায়গায় পরিষ্কার হয়ে গেল যে কোনোভাবে আর বাঁচানো সম্ভব নয় কয়েকজন বিপ্লবীকে। এবং শেষমেশ 1927-এ রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাক উল্লাহ খান, রোশনলাল সিংয়ের ফাঁসির আদেশ হয়ে যায়। রামপ্রসাদ বিসমিল, তার আগে একটু বলে দিই, একটা কন্ট্রোভার্সি অনেকের মধ্যেই হয়, স্যার রামপ্রসাদ বিসমিল আর বিসমিল আজিমবাদী কি একই ব্যক্তি? নামটা এখানে আমি লিখছি। আমার উত্তর হচ্ছে, বিসমিল আজিমবাদী আর রামপ্রসাদ বিসমিল এক ব্যক্তি নয়। ইনি একটা গান লিখেছিলেন, রোট सरफरोशी की तमन्ना, अब हमारे दिल में है। আর এই গানটাকে গাইতেন সিং-এ সাং, এই গানটাকে উনি গাইতেন। এই হলো বেসিক পার্থক্য। বিসমিল আজিমবাদীর লেখা কবি, উনি পোয়েট বিসমিল আজিমবাদী। রামপ্রসাদ বিসমিল গানটা গাইতেন। এখানে একটা জিনিস তোমরা জানবে যে রামপ্রসাদ বিসমিলকে যে জেলে ফাঁসি দেওয়া হয়েছিল ওটা ছিল গোরক্ষপুর জেল। গোরক্ষপুর জেলে ফাঁসি দেওয়া হয়, কিন্তু একটা সময় খুব হাইলাইটেড হয় আমাদের এই রামপ্রসাদ বিসমিলের সঙ্গে সঙ্গে আমাদের আশফাক উল্লাহ খান।
যেটা দেখতে পাই আমরা স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে ফার্স্ট টাইম যিনি আমাদের ইসলাম ধর্মাবলম্বী কোনো মার্টার শহীদ হয়েছিলেন সেটা হচ্ছে আশফাক উল্লাহ খান। তাই লেখাই আছে ফার্স্ট মুসলিম মার্টার অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এই ভদ্রলোকের ফাঁসির সঙ্গে সঙ্গে আমাদের রাজেন্দ্র লাহিড়ী এবং রোশনলাল সিংয়ের কথা উঠে আসে, তাই তো এদের প্রত্যেকেরই কিন্তু ইউপিতেই ফাঁসি হয়, স্পেশালি গোরক্ষপুর জেলে বিসমিল আজিমবাদীর ফাঁসি হয়। এবার এই ভাঙা দলটাকে জোড়া লাগাবার জন্য অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন। এর মধ্যে আমাদের যিনি ইনিশিয়েটিভ মানে এগিয়ে এসে কাজটা করেন তার নাম হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিংয়ের দলের নাম হয় নওজোয়ান ভারত সভা। মানে লক্ষ্য করে দেখো 27 সালে ওদের ফাঁসি হচ্ছে 1927-এ, তাই তো সব ওরা হ্যাংড হচ্ছে 1927-এ। আর তার মোটামুটি 1 বছর আগেই আমাদের ভগৎ সিং তৈরি করে দিয়েছে নওজোয়ান ভারত সভা। ভগৎ সিং এখানে চাইলেন এটা খুব ইন্টেলেকচুয়ালিটির দিকে যাক, মানে ইন্টেলেক্টটা বলতে এরকমই কথা যে উনি বলেছিলেন যে বোমা পিস্তল নিয়ে কি হবে, বোমা পিস্তলের চেয়ে অনেক বেশি জরুরি আমাদের ভেতরে রিভলিউশনারির যে একটা শান পাথর আছে সেটাকে ভালো করে শান দেওয়া, মানে ঘষা। এবং সত্যি কথা বলতে গেলে এই ভগৎ সিং এই দলটাকে একটা সাংগঠনিক রূপ দেয়। এবং এর ঠিক পরেই যখন আমরা দেখতে পাই 2 বছর বাদে 1928-এ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হয়, শুনলে অবাক হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ এটা তৈরি করেছিল কোথায়? এটা তৈরি করেছিল আমাদের ফিরোজ শাহ কোটলা অফ দিল্লিতে। আর ভগৎ সিং এটা কিন্তু তৈরি করেছিল লাহোরে। ঠিক আছে, এবার এখানে বেশ কিছু তরুণ বিপ্লবী যোগ দেয়, যার মধ্যে একজনের কথা আমি আলাদা করে বলবো, যার নাম ভগবতী চন্দ্র ভোড়া। কি নাম বললাম? ভগবতী চন্দ্র ভোড়া। যার লেখা বইটার নাম হচ্ছে ফিলোসফি অফ বম্বস। একটা নতুন দিগন্ত খুলে দেয় এই বই। এর সঙ্গে যোগ দেয় জয়দেব কাপুর, এর সঙ্গে যোগ দেয় জয়দেব কাপুর। এর সঙ্গে যোগ দেয় যশপাল, এর সঙ্গে যোগ দেয় যতীন দাস। ঠিক আছে, এই বিপ্লবীরা যোগ দেয় এবং এরা সেই কাজটা করতে থাকে। এবং ভগৎ সিং অলরেডি হোয়াই আই এম অ্যান এথিস্ট লিখে ফেলেন। ক্লিয়ার? হোয়াই আই এম অ্যান এথিস্টের একটা বিরাট বড় গুরুত্ব আছে যে কেন আমি নাস্তিক। এবং এই বইগুলো একটা সত্যি কথা বলতে গেলে একটা রিভলিউশনারি ফিলোসফি, ওদেরকে ইন্টেলেক্ট এবং একই রকমভাবে একটা সশস্ত্র আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে। এবং এর এফেক্ট আমরা খুব সহজেই দেখতে পাই। একটা হচ্ছে 1928 সালে যখন আমাদের সন্ডার্স এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সে পুলিশ কমিশনার মিস্টার স্কটের আদেশে যখন আমাদের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন আমাদের লাজপত রায়কে, তারপরে কিন্তু এই টার্গেট হয়ে যায় কে? স্কট। কিন্তু স্কটকে মারতে গিয়ে ওরা মেরে দেয় সান্ডার্সকে। এবং এর মূল ঘাতক ছিল কিন্তু ভগৎ সিং, যার গুলিতে মারা যায় তিনি হচ্ছেন ভগৎ সিং। এবং তারপর আমরা দেখি যে ভগৎ সিং ওখান থেকে পালিয়ে চলে যায় কোথায়? ভগবতী চন্দ্র ভোড়ার যে ওয়াইফ ছিল দুর্গা দেবী বা দুর্গা ভাবি, সে দুর্গা ভাবি ওর ওয়াইফ সেজে ওকে পার করে দেয় লাহোর থেকে দিল্লিতে। এবং 1929-এ যখন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিল্লির সেখানে গিয়ে বম্ব চার্জ করে, এবং যেখানে ট্রেড ডিসপিউট বিল, ঠিক আছে, এই ট্রেড ডিসপিউট বিল পাস হচ্ছিল, সেই সময়টা ওরা যখন বম্ব চার্জ করে সেই সময় ওরা বলে যে বধিরদের শোনানোর জন্যই আমরা এই কাজ করলাম। ঠিক আছে, আর পাবলিক সেফটি বিল, অবশ্যই আরেকটা বিল ছিল পাবলিক সেফটি বিল। যাই হোক, এরপর তো নিশ্চয়ই জানো ভগৎ সিং পালাবার চেষ্টাও করেনি। ভগৎ সিং ধরা পড়ে এবং যতীন দাস থেকে আরম্ভ করে এরা সবাই ধরা পড়ে এবং আমাদের চন্দ্রশেখর আজাদ আবার পালিয়ে যায়।
এবং অ্যালফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদ কেউ বলে সুইসাইড, কেউ বলে উনি এনকাউন্টারে মারা যান। এবং ভগৎ সিং আমাদের 23শে মার্চ 1931 সালে আমাদের সুখদেব রাজগুরুর সঙ্গে আমাদের ফাঁসির মঞ্চে প্রাণদান করেন। এই যে ফাঁসির মঞ্চে তারা প্রাণদান করেন সেটা হচ্ছে লাহোর সেন্ট্রাল জেলে। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা কাকুরি কনস্পিরেসি কেস একটা ঘটনা রিলেট করে ফেললো কয়েকটা আমাদের রিভলিউশনারি অর্গানাইজেশনকে, পার্সনগুলোকে, কি তাদের অ্যাক্টিভিটিস ছিল, সব জায়গাটাকে। তাহলে শুধুমাত্র ডিফেন্স লয়ার, পাবলিক প্রসিকিউটর, কাদের ফাঁসি হয়েছিল, কেসটার গুরুত্ব কি, তার সঙ্গে সঙ্গে আমরা তার আশপাশটাও জেনে নিলাম। ঠিক এইভাবেই আমরা নেক্সট দিন ইচ্ছে আছে আমার নিয়ে আসা আলিপুর কনস্পিরেসি কেস, এবং সেখানে বেশ কিছু অজানা কাহিনী, সেগুলো তোমাদের বলবো। আর যেগুলো কোয়েশ্চেন এসছে পরীক্ষায় সেগুলো আমি ভালো করে বলবো। এতক্ষণ পর্যন্ত আমি যেটুকু যা বলে গেলাম সবই কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, ছাড়লাম।